বিএনপি ক্ষমতা এলে সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের ঘোষণা। পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের। অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সহায়তার আশ্বাস। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে সুষ্ঠু তদন্ত করুন, আমরা সহযোগিতা করব, সাহায্য করব। 3 মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত রাখতেই পদত্যাগ করেননি 2 মন্ত্রী। দাবি শফিকুর রহমানের। নারীদের নিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত 3টা মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া। প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেরপুরের ঘটনায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা দেখছে বিএনপি। উশৃঙ্খলতার পাল্টা অভিযোগ জামায়াতের। ওসি ইউএনও প্রত্যাহার। সহিংসতায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ। দেশ জুড়ে প্রচারণায় উত্তাপ। পাড়া মহল্লা ঘুরে ঘুরে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। বাস্তবায়ন নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ। কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা। শেখ হাসিনা কামাল সহ 5 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অভিযোগ গঠনের শুনানি 8 ফেব্রুয়ারি। টাঙ্গাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়। কানাডিয়ান কোম্পানি নাইকোকে ক্ষতিপূরণ দিতে হবে $42 মিলিয়ন। এবং 5 ব্যাংক নিয়ে গুজব ছড়িয়ে গন্ডগোলের পায়তারা করছে একটি গোষ্ঠী, জানালেন গভর্নর। ইসলামী দর্শনে মুনাফার অধিকারী না হলেও 4,000 কোটি বাড়তি পাচ্ছেন আমানতকারীরা। বিএনপি ক্ষমতা এলে সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গ সফরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেছেন, ভোটে ধানের শীষের বিজয় হলে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ শুরু করা হবে। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। পদ্মা পাড়ে লাখো মানুষের জনস্রোত। নদীর ঢেউ যেন আছড়ে পড়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। ব্যানার, প্লাকার্ড, জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে সবার হাতে হাতে নির্বাচনী প্রতীক ধানের শীষ। প্রিয় নেতা মঞ্চে আসতেই বাঁধ ভাঙে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আনন্দ আর উচ্ছ্বাসে। দুহাত নেড়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের মানুষের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। গ্রহণ করেন উষ্ণ অভ্যর্থনা। এ সফরেও সঙ্গে আছেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে আবারও মানুষের অধিকার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, স্বাস্থ্যসহ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি তরুণদের জন্য আইটি সেক্টর ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে তার পরিকল্পনার কথা জানান। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার অনেক যুবক আছে আইটিতে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। আমরা সেই উপায়টি তৈরি করতে চাই আইটি পার্কের মধ্যে। পদ্মাপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে খাল খননের পাশাপাশি পদ্মা ব্যারেজ তৈরির প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন তিনি। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। কারো সমালোচনা করতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, দেশে শান্তি চায় বিএনপি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। অতীতের মতো আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমি কারো সমালোচনায় যেতে চাই না, কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব।
দেশের এর প্রান্ত থেকে অন্য প্রান্ত নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষেও ভোট চাইছেন তিনি। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি বলছেন আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরাতে আগামী 12ই ফেব্রুয়ারি জনগণকে বিএনপির পক্ষে বিজয় এনে দেওয়ার আহ্বান জানান। পরে সন্ধ্যা 6টার কিছু পরে নগর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় স্থানীয়রা তাকে স্বাগত জানান, শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমানও। বলেন ভোট চুরি করা একটি পক্ষ পালিয়েছে, আরেক পক্ষ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা উভয়ই গেল 15 বছর একসঙ্গেই ছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কাছে পেয়েছেন। আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। গেল 1.5 দশকের জমে থাকা সমস্যা সমাধানের পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষকে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী করতে নওগাঁ ও জয়পুরহাটবাসীকে আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আহমেদ সালেহীন, সময় সংবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো পডকাস্টে তুলে ধরেছেন নিজের পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন আর সুদূর প্রসারী ভাবনা। সন্ধ্যা 7টায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পডকাস্ট প্রচারিত হয়। প্রথম পর্বে তিনি জানিয়েছেন নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র নারীরা পাবেন ফ্যামিলি কার্ড, আর ধাপে ধাপে দেশের 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলেও এ সময় জানান। আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 5 বা 6। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো। 4 কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না, আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব। তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর। প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকা দেওয়া হয়, অথবা 2 থেকে 2.5 হাজার টাকার সমপরিমাণ মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি, তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে 2 থেকে 2.5 হাজার টাকা খরচ হচ্ছে, যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন, এটির একটি সাপোর্ট আপনি পেলেন, এটির একটি সহযোগিতা আপনি পেলেন। সারা বাংলাদেশে যে 4 কোটি পরিবার আছে, এই পরিবারগুলোর যারা দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রথমে এই পরিবারগুলোকে এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া, যার ফলে তারা আস্তে আস্তে করে তারা অর্থনৈতিক ভিত্তিটা যাতে তাদের মজবুত হয়। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আমরা তারেক রহমানের পডকাস্টে যে নিজের ফ্যামিলি কার্ড, অর্থাৎ তারা যেই নতুন ইশতেহারে যুক্ত করেছেন যে ফ্যামিলি কার্ডে আসলে কি থাকবে, কত মানুষকে যুক্ত করবেন, সেই নিয়ে কথা বলছিলেন। তার আগে কিন্তু তার নির্বাচনী প্রচারণা নিয়ে আমরা রিপোর্টও দেখছিলাম। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে তার প্রচারণা নিয়ে যদি আলোচনায় আসে। আচ্ছা, আমরা রিপোর্টে যেটি দেখেছিলাম তার বাইরে আমি বুলেট পয়েন্টে কিছু আপনাকে পয়েন্টগুলো দেখাতে চাই। আসলে তারেক রহমান যে উত্তরবঙ্গ ঘুরছেন, সেই উত্তরবঙ্গে আসলে তিনি কি তার জনসভায় আসলে কি কি প্রতিশ্রুতি মানুষকে দিয়েছেন। তার সরকার যদি ক্ষমতায় আসতে পারে, অর্থাৎ বিএনপি যদি ভোটে জিতে আসে, তাহলে তিনি ওয়াদা করেছেন যে সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ কৃষকদের জন্য মওকুফ করে দেবেন। এবং এর আওতায় কিন্তু আমরা একটি বিশাল জনগোষ্ঠীর মানুষকে তিনি একত্র করতে চাচ্ছেন। তো তার জনসভার যে এই যে প্রতিশ্রুতিটা, এই প্রতিশ্রুতির কিন্তু ভুক্তভোগী অনেক। সেই জায়গা থেকে দেখতে গেলে তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য, যেটি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ। কারণ উত্তরবঙ্গের যে কৃষি আবাদ বা সার্বিক যে জনজীবন, সেই জনজীবনের জন্য এই যে পদ্মা ব্যারেজ কত গুরুত্বপূর্ণ আসলে এই ছোট আলোচনায় বোঝানো সম্ভব না। তো তাদের মনের যে কথাটা, অর্থাৎ তাদের
প্রাণের যে দাবি, সেই দাবির কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে পদ্মা ব্যারেজ নির্মাণ করবেন। আরেকটি বিষয় তিনি বলেছেন, সেটি একদম নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। এই যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিষয়গুলো কিন্তু তিনি জনসভাগুলোতে বারবার বলে আসছেন। এবারও কিন্তু মানে আজকের যে জনসভায় তিনি অংশ নিয়েছেন সেখানেও কিন্তু তিনি উল্লেখ করেছেন যে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি শেরপুরের ঘটনাকে ইঙ্গিত করে বলেছেন। সেই ষড়যন্ত্রের এটা কিন্তু তিনি বিস্তারিত বলেননি, কিন্তু তিনি মোটা দাগে যে কথাটি বলেছেন, যারা ষড়যন্ত্র করছে তারা আগের বিগত যে সরকার তাদের সঙ্গে একত্রে ছিল। অর্থাৎ তিনি কিছু একটা বুঝাতে চাচ্ছেন, বার্তা দিতে চাচ্ছেন জনগণকে, সেই জনগণকে বুঝিয়ে দিতে চাচ্ছেন। এবং নির্বাচন কেন্দ্রিক যে ঝামেলাগুলো, সেই ঝামেলাগুলো দিকে কিন্তু তিনি বলেছেন যে বিএনপি আসলে সরকার যদি চেষ্টা করে নিরপেক্ষ তদন্তের জন্য, সেই নিরপেক্ষ তদন্ত কিন্তু বিএনপি সহযোগিতা করবে। সেক্ষেত্রে সাথে আমরা যদি তারেক রহমানের প্রথম পডকাস্টে যে আমরা দেখলাম, এবং সেই জায়গাটায় তিনি স্পেসিফিক্যালি ফ্যামিলি কার্ডের কোন কোন বিষয়গুলো তুলে ধরলেন। আচ্ছা, ফ্যামিলি কার্ডের বিষয়টা একটু আসি রাব্বি। সেটি হচ্ছে যে ফ্যামিলি কার্ডে তিনি এবার প্রথম দিন কিন্তু এই পডকাস্টটি করলেন, একটি নতুন ধরনের প্রচারণের স্টাইল কিন্তু তিনি নিয়ে এসেছেন। সেই জায়গায় তিনি বলেছেন নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র যে নারীরা, তিনি বলেছেন মা এবং গৃহিণীরা এই ফ্যামিলি কার্ড পাবে। তার মানে হচ্ছে ধাপে ধাপে 4 কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড। তিনি 4 কোটি পরিবারে পৌঁছাবেন, কিন্তু সেটি ধাপে ধাপে হবে। এছাড়া হচ্ছে 2 থেকে 2.5 হাজার টাকা এবং অথবা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, একটি পরিবারে যেটি লাগে সেই খাদ্য সামগ্রী বরাদ্দের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তো তারেক রহমানের যে এই পডকাস্টটি মানুষের মধ্যে কী ধরনের সাড়া ফেললো, বা তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো আসলে নির্বাচনী প্রচারণায় কী ধরনের প্রভাব ফেলবে, এটা আসলে সময় বলে দেবে। রাব্বি, সেটি হচ্ছে যে আমরা বিএনপির প্রচারণাগুলো দেখলাম, আমরা চলে যাব একটু অন্য দলের প্রচারণা। আমরা প্রথমেই যেতে চাই, সেটি হচ্ছে রাজধানীতে জামাতের প্রচারণায় অংশ নিয়েছিলেন জামাতের আমির, সেখানকার একটি রিপোর্ট আমরা দেখে আসতে চাই আগে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলম খান বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে তার নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় বক্তব্যে তিনি বলেন, দেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন প্রশ্নেরও জবাব দেন ডাক্তার শফিকুর রহমান। 2-1 নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক, এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। শেরপুরের নির্বাচনী সংঘাতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তিনি বলেন, দেশের জন্য জীবন দিলেও জনগণের অধিকার হরণ হতে দেবে না জামাত। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবেন? আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এদিন বিকেলে ঢাকা 14 ও 16 দুটি আসনের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে দলটির নারী সদস্যরাও অংশ নেন। বলেন, ফ্যামিলি কার্ড ও নারী নির্যাতন একসঙ্গে চলতে পারে না। জামায়াত ক্ষমতায় এলে ঘরে বাইরে কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন আমির। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই 2টা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। সন্ধ্যায় বনানী মাঠে ঢাকা 17 আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষেও নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াতের আমির। সেখানে তিনি বলেন, প্রতি বছর দলটির সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা আর্থিক হিসাব জমা দেবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আমরা যেমনটি দেখছিলাম রাব্বি, সেটি হচ্ছে যে রাজধানীতে বিভিন্ন জনসভা আসলে যোগ দিয়েছিলেন জামাতের আমির, এবং জামাতের আমির বিভিন্ন কথা বলেছেন, সেইগুলো দেখছিলাম। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে তিনি কি কি বিষয় আসলে উল্লেখ করেছেন। আমরা একটু আগে দেখেছি যে
তারেক রহমানের ফ্যামিলি কার্ডের একটি প্রতিশ্রুতি, সেই জায়গা থেকে জামাতের আমির আসলে পাল্টা কি উত্তরগুলো দিলেন সেগুলো আমরা একটু মোটা দাগে দেখে আসি। সেটা হচ্ছে রাজধানীর এইসব জনসভায় অর্থাৎ ছোট ছোট যে প্রচারণা নির্বাচনী প্রচারণার সভাগুলো তিনি করেছেন, সেখানে তিনি বলেছেন একটি গুরুত্বপূর্ণ কথা। সেটি হচ্ছে তিনি উল্লেখ করেছেন বিএনপি যখন আসলে ক্ষমতায় ছিল, অর্থাৎ সেই মন্ত্রিসভায় জামাতে ইসলামের যে 2 জন মন্ত্রী ছিলেন তারা কেন পদত্যাগ করেনি, এটি নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা আমরা দেখছি সাম্প্রতিক। সেই কারণেই আসলে তিনি বলেছেন যে 3 মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতে আসলে সেই 2 মন্ত্রী পদত্যাগ করেনি। তিনি বলেছেন বিশ্ব দুর্নীতিতে যখন 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ, তখন 3 মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতেই পদত্যাগ করেনি 2 মানে মন্ত্রী। এক্ষেত্রে তিনি কদিন আগে তারেক রহমানের বক্তব্যের পাল্টা একটা জবাব দিলেন আসলে। আরেকটি বিষয় হচ্ছে নারী কার্ডে নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন নারীদের নিয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই যে জামাতের বিরুদ্ধে নারীদের নিয়ে যে অপপ্রচার, সেই জায়গাগুলো কিন্তু আজকের যে জনসভাগুলোতে তিনি কয়েকবার করে বলেছেন। এবং লাস্টে তিনি যেটি এসেছেন সেটি হচ্ছে ফ্যামিলি কার্ডের আলোচনায়। এই ফ্যামিলি কার্ডের আলোচনায় আসলে তিনি যেটি বোঝাতে চেয়েছেন বা বলেছেন মানুষকে, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ডের নামে কোনো ধরনের নারী নির্যাতন সহ্য করা হবে না এবং তারা ক্ষমতায় আসলে নারীদেরকে যথাযথ মর্যাদা দিয়ে রাখবে, সেই জায়গাটি তিনি নিশ্চিত করেছেন। তো জামাতে আমি যে প্রসঙ্গগুলো আসলে তার নির্বাচনী প্রচারণায় নিয়ে এসেছেন, কিন্তু অতি সম্প্রতি তাদের নারী সমাবেশ একটা ছিল, সেটি স্থগিত কেন করা হলো? এই বিষয়টি আসলে তাদের পক্ষ থেকে যে বিষয়গুলো আসলে জানানো হচ্ছে সেটি হচ্ছে যে তাদের নির্বাচনী প্রচারণার কৌশল। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা দেখছি যে এই যে বিএনপি এবং জামাতের এক ধরনের পাল্টি বক্তব্য কিন্তু নির্বাচনী আমরা প্রতিবারই আসলে দেখি নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এগুলো। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বিএনপি ও জামাত জোটের নির্বাচনী প্রচারণা সবশেষ নিয়ে আমরা আলোচনায় যুক্ত হয়েছিলাম। আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী সাথিলা শারমিন। এদিকে শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামাত নিহতের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা দেখছে বিএনপি। অন্যদিকে বিএনপি কর্মীদের বিরুদ্ধে উশৃঙ্খলতার পাল্টা অভিযোগ তুলেছে জামাত। এই ঘটনায় ঝিনাইগাতীর ওসি ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। সহিংসতায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ান স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। এতে নিহত হন জামায়াত ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। বৃহস্পতিবার সকালে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জোবায়ের। অভিযোগ করেন শেরপুর 3 আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়। বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী শেরপুর 3-এর, মূলত তাকে হত্যা করা, অন্যদেরকে মারাত্মকভাবে আহত করা, এই হীন উদ্দেশ্যে তারা এই কাজটি করেছেন গিয়ে। এদিকে গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরের সংঘাতের সূত্রপাত ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক, এই সংঘাতকে এড়ানো যেত না। সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন যারা রয়েছেন ওনারা জোরালো ভূমিকা রাখবেন। এ ঘটনায় ঝিনাইগাতী থানার ওসি ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হচ্ছে বলেও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইওনো এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছ থেকে রিপোর্ট চেয়েছি। লেট দ্য রিপোর্টস কাম, তারপরে আমরা এই ব্যাপারে আপনাদেরকে ফার্দার আপডেট দিব। এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ প্রশাসনকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য ঘটনা তদন্ত করে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা যায়
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত 4 জন মারা গেছেন উল্লেখ করে প্রেস সচিব বলেন, আগের নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি সহিংসতা হয়েছে। সেখানে নতুন নতুন বসতি কাটছেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি, মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুতির হুঁশিয়ারি তেহরানের। দেশ জুড়ে প্রচারণার উত্তাপ, ধানের শীষের প্রার্থীদের অভিযোগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করছে জামাত। 12ই ফেব্রুয়ারি সন্ত্রাস আর স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জনগণ রায় দেবে বলে প্রত্যাশা দাড়িপাল্লার প্রার্থীদের। মাইকিং, উঠান বৈঠক ও পথসভা, ভোটারের দাঁড়ে দাঁড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বৃহস্পতিবার ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী সভা করেন ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে একটি দল অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে। চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমদ প্রচারণা চালান। বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমরা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চাই, সহনশীলতা চাই, পরস্পরের প্রতি সম্মানবোধ চাই। যে দলটা আমার বাংলাদেশে বিশ্বাসই করতো না, সেই দলটাকে আমার বাংলাদেশকে নিরাপদে রাখতে পারবে? তারা যদি ক্ষমতায় যায় তারা কি বাংলাদেশে ভালো করবে? রংপুর 2 আসনে প্রচারণা চালান জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। খুলনা 5 আসনের জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার প্রচারণার সময় বলেন, শেরপুরের ঘটনার পুনরাবৃত্তি হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। যে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদে হবে কিনা সেটির কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হবে। তা না হলে এই হানাহানি যদি শুরু হয়ে যায় তো আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না। সরকার দায়িত্ব পেলে আমরা সর্বপ্রথম দুর্নীতি বন্ধ করব। দুপুরে মৌলভীবাজার 4 আসনের এনসিপি প্রার্থী প্রীতম দাসের নির্বাচনী পথসভায় যোগ দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল, সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে এবং তারা ভোট কেন্দ্র দখল করার, তারা সিল মারার এই ধরনের পরিকল্পনা করছে। এদিকে বরিশাল 3 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ আব্দুর রহমান সাকি প্রচারণা চালান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে রাজধানীতে জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, মাইকিং আর স্লোগানে মুখর মহানগরী। দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। সকালে শাহবাগে ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। অন্যদিকে ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেন, নতুন বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। এদিকে ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে দল এবং প্রার্থীকে সংযত আচরণ করতে হবে, এড়িয়ে যেতে হবে সংঘাত। আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের সময়, খেয়াল আছে আপনাদের? ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। জামাত রাজনীতি করেছে, অপপ্রচারের রাজনীতি। একসময় ইন্টারনেটে অপপ্রচার, এখন মাঠে অপপ্রচার। সো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি, এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে। যিনি নিহত হয়েছেন এটার পিছিয়ে যারাই দোষী তাদেরকে সুষ্ঠু বিচার করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের দলের নেতাকর্মীরা সংযত, হ্যাঁ ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সংঘাতে জড়াতে। শেরপুরে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত যুবদল নেতা আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বিএনপির গ্রাসরুটস নেটওয়ার্ক বিজিএনের উদ্যোগে শেরপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে আহত আমজাদকে ঢাকায় পাঠানো হয়। এ সময় শেরপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার নির্বাচনী অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষ হয়। আর এতে স্থানীয় জামাত নেতা নিহত, 2 পক্ষে
শতাধিক আহত হন। রাতের সময়ে আরও থাকছে। সাফ নারী ফুটসালের শিরোপা জিতে দেশে ফিরল বাংলাদেশ। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে হাতিরঝিলে মাসুরা সাবিনারা অ্যাম্ফি থিয়েটারে সংবর্ধনা বাফ। টাঙ্গাইল গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত ইকসেট। এর ফলে বাংলাদেশকে 4 কোটি 20 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে কানাডিয়ান কোম্পানি নাইকোকে। পেট্রোবাংলা সূত্র জানায় 8 বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের দায় বাবদ 4 কোটি মার্কিন ডলার এবং পরিবেশ সহ অন্যান্য ক্ষতির জন্য আরও 20 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নাইকোকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালত। সুনামগঞ্জের ট্যাংরাটিলায় কানাডিয়ান কোম্পানি নাইকো গ্যাস কূপ খনন শুরু করলে 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন 2 দফা ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা দেশের জ্বালানি খাতের অন্যতম আলোচিত ঘটনা। বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ালে 2020 সালে নাইকোকে দায়ী করা হয়, যার সূত্র ধরে অবশেষে জরিমানা করা হলো কানাডিয়ান এই কোম্পানিকে। ইসলামী দর্শনে 5 ব্যাংকের আমানতকারীরা মুনাফার অধিকারী না হলেও 4,000 কোটি টাকা বাড়তি পাচ্ছেন বলে জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। সরকারি কোষাগার থেকে 4% অনুদান দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 5 ব্যাংক নিয়ে গুজব ছড়িয়ে একটি গোষ্ঠী গন্ডগোলের পায়তারা করছে বলেও এ সময় মন্তব্য গভর্নরের। বছরের 1 জানুয়ারি সর্বোচ্চ 2 লাখ পর্যন্ত আমানতের অর্থ তোলার সুযোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের। পর্যায়ক্রমে নতুন আমানত সংগ্রহ ও ঋণ দেওয়ার প্রক্রিয়াও যুক্ত করা হয়। নতুন আমানতে মুনাফা ধরা হয় সর্বোচ্চ 9%। অডিট প্রতিবেদনের ভিত্তিতে শরিয়াহ কাউন্সিলের মতামতে 2024 ও 2025 সালে 5 ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোকসান করায় মুনাফা দেয়ায় আপত্তি আসে ইসলামী দর্শনে। তবে সে নিয়ে বেঁকে বসে আমানতকারীদের একটি অংশ। 2 লাখ টাকার সীমা তুলে পুরো মুনাফার দাবির প্রেক্ষিতে 20,000 কোটি টাকা মূলধনের বাইরে আমানতের উপর 4% দেওয়ার ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়। এতেও মানতে নারাজ, ফলে ভেস্তে যায় সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আমানতকারীদের সর্বোচ্চ কল্যাণমুখী সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়নি কেন্দ্রীয় ব্যাংক বা সরকার। কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। সরকার তাদেরকে ব্যাপকভাবে, আমি বলবো আমার প্রত্যাশার তুলনায় ব্যাপকভাবে এখানে সহায়তা দিয়েছে। গভর্নর জানান, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমানতকারীদের শুধুমাত্র আমানতের অর্থ ফেরত পেলেই সন্তুষ্ট থাকছে। সেখানে 5 ব্যাংকের প্রত্যাশার বেশি সহায়তা করেছে সরকার। সরকার কেন সবকিছু দিতে পারবে? সরকার কি সেই সক্ষমতা আছে? সরকার তো জনগণের টাকা দিয়ে তো করবে। জনগণের টাকা কি এইভাবে দেওয়াটা উচিত হবে? গত 14 বছরে ব্যাংক খাতে যেসব অগ্রগতি হয়নি তা গত 1 বছরে হয়েছে উল্লেখ করে বলেন, খেলাপি ঋণ কমাতে ভবিষ্যতে বন্ধকি সম্পত্তির নথি জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। এক সম্পদ দিয়ে একাধিক ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না ঋণ গ্রহীতারা। গ্রাহকদের দুরবস্থা দূরকরণের জন্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 90-এর দশকের শেষ ভাগে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল 21 টেলিভিশনের হাত ধরে বদলে গিয়েছিল সম্প্রচারের ধারা। ইতিহাসের সেই শুরুর সারথি ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্মাতা জোবায়ের বাবু। 2 দশকেরও বেশি সময় লন্ডনের ইটিভি ওয়ার্ল্ড, মাইজেন্সিন কর্পোরেট এবং বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি এবার যুক্ত হয়েছেন সময় টেলিভিশনের সিইও হিসেবে। দেশের গণমাধ্যমকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার নতুন স্বপ্ন আর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সময়টা 1998। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল 21 টেলিভিশনের হাত ধরে যখন বদলে গিয়েছিল সম্প্রচারের ধারা। সৃজনশীলতার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক তরুণ প্রযোজক। নির্মাণ ও সম্প্রচার জগতে ইতিহাসের সারথি জুবায়ের বাবু 1 দশকে নির্মাণ করেছেন 400-রও বেশি নন্দিত টেলিভিশন অনুষ্ঠান। 2012 সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম সিনেমা দ্য ফ্লোটিং ম্যান। 2002 থেকে 2005 প্রবাসে দেশের কণ্ঠস্বর হয়ে কাজ করেছেন ইটিভি ওয়ার্ল্ডের প্রধান হিসেবে লন্ডনে। এরপর 2005 থেকে 2011 পর্যন্ত মাইজেন্সিন কর্পোরেট মিডিয়া কোম্পানিতে সিইও হিসেবে দেখিয়েছেন তার নেতৃত্ব। দেশের গণ্ডি ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। ফ্রিল্যান্সার ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফির সাথে। দেশে ফেরার আগে যুক্ত ছিলেন লন্ডনের বিখ্যাত ব্রডকাস্ট কোম্পানি মিডিয়া হাউসের কনসালটেন্ট হিসেবে।
দীর্ঘ 2 দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে সঙ্গী করে সম্প্রতি তিনি ফিরেছেন শেকড়ে। যুক্ত হয়েছেন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনে সিইও হিসেবে। নতুন পথ চলায় তাকে স্বাগত জানিয়েছেন সময় টেলিভিশনের হেড অফ নিউজ মুস্তফা খন্দকার। জোবায়ের বাবু মনে করেন সময় টেলিভিশনের নিবেদিত প্রাণ কর্মীরাই এই প্রতিষ্ঠানের মূল শক্তি ও সম্পদ, আর তাই তার আগামীর পরিকল্পনা কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতার সবটুকু নির্যাস দিয়ে দেশের গণমাধ্যমগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যাশার কথা জানান তিনি। নিউজ চ্যানেলগুলো কিন্তু একটা বড় ধরনের রোল প্লে করে ইনফরমেশনের ক্ষেত্রে। তো আমি মনে করি সময় টিভির সেই অ্যাসেটটা আছে, এবং সেই অ্যাসেট হচ্ছে তার কর্মী। অনেক ভালো ভালো সাংবাদিক আছে, অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে, অনেক ভালো টেকনিক্যাল ফ্যাসিলিটিস আছে। সুতরাং সব কিছু মিলে সময় টিভি একটা অ্যাসেট। সুতরাং আমি মনে করি এই অ্যাসেটটাকে আমরা আসলে সামনে নিয়ে যেতে চাই আরও অনেক দূর। কেবল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্যকে আরও নির্ভুল এবং আকর্ষণীয়ভাবে দর্শকের কাছে পৌঁছে দেয়াই এখন বড় চ্যালেঞ্জ, এমনটাই মন্তব্য করেন তিনি। দেশের বাইরে কিন্তু যেটা হচ্ছে যে তারা টেকনিক্যালি অনেক সাউন্ড, যেহেতু সেখানে লোকবলের অভাব, তারা সেই অভাবটাকে কিন্তু টেকনোলজির মাধ্যমে সেটা পূরণ করে। তো সেই জায়গাটাতে আমরা একটু পিছিয়ে আছি, টেকনোলজিটা এতটা ডেভেলপ না, কিন্তু আমাদের দেশের তুলনায় সময় টিভি অনেক ভালো। ম্যান পাওয়ার এবং টেকনোলজি দুইটাকে যদি এক করে সামনের দিকে আমরা মানে একটা প্ল্যান করি, স্ট্র্যাটেজিক প্ল্যান করি, তাহলে কিন্তু অনেক চমৎকার একটা চ্যানেল এটা দাঁড়াতে পারে এবং আন্তর্জাতিকভাবে বিট করার মতো একটা চ্যানেল দাঁড়াতে পারে। বাংলাদেশের গণমাধ্যম যেন বিশ্বমানের ব্রডকাস্ট প্রযুক্তিতে পিছিয়ে না থাকে, সেই লক্ষ্য নিয়েই বেশ কিছু পরিকল্পনার কথা জানান তিনি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সময় মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেছেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়েও ভয়াবহ হামলা করা হবে। তবে মার্কিন এই হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, যদিও তিনি জানিয়েছেন কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই। দেখছেন রাতের সময়। দেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটসাল দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের নিয়ে আসা হয়েছে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে। যে হাতিরঝিলের যে অ্যাম্পি থিয়েটার, সেই অ্যাম্পি থিয়েটারে নারী দলের যে এই যে সংবর্ধনা, সেই সংবর্ধনা দেওয়া হয়েছে। আর প্রথমবারের মতো সাফ ফুটসালে অংশ নিয়ে কিন্তু নারী ফুটবল দল কীর্তি করেছে। প্রথমবারের মাত্র 1 মাস যে দলটার বয়স, সেই দলটাই কিন্তু সাফের চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আসলে ফিরে এসেছে। আমরা আসলে দেখছি যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল সেই সংবর্ধনার আয়োজন করেছেন। এর আগে কিন্তু ফুটবল দল যখন বিমানবন্দরে পৌঁছায় তাদেরকে আসলে বিরচিত সংবর্ধনা দেওয়া হয়, যেখানে আসলে ফুটবলারদেরকে বরণ করে নেওয়া হয় বাফের কর্তৃপক্ষ থেকে, সেখানে ফুল দিয়ে বরণ করা হয়। এরপরে ছাদ খোলা বাসে আসলে ফুটবলারদেরকে পুরো ঢাকার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টগুলোতে প্রদক্ষিণ করা হয় এবং কি এরপরে আসলে হাতিরঝিলে যেই নারী ফুটবলাররা রয়েছে যারা আসলে প্রথমবারের মতো অংশ নিয়ে কিন্তু আসলে সাফের শিরোপা নিয়ে এসেছেন, তাদেরকে যেই প্রদর্শন করা হয় এবং কি আসলে এই যেই হাতিরঝিল অ্যাম্পি থিয়েটার কিছুদিন আগেই কিন্তু আসলে এফসি এশিয়ান কাপের বাছাইয়ে যারা আসলে কোয়ালিফাই করে আসলে মূল রাউন্ডে খেলতে গেলেন তাদেরকেও আসলে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং সেই ধারায় কিন্তু আসলে ফুটসাল দলকে দেওয়া হচ্ছে। আসলে ফুটসালের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে কিন্তু আসলে ফুটবল ফেডারেশন আশাবাদী, কারণ মাত্র 1 মাসের যেই বয়স সেই নারী ফুটসাল দলের, সেই 1 মাসে যেহেতু নারী ফুটসাল দল সাফের চ্যাম্পিয়ন হয়েছে এবং সেখান থেকে আসলে যেই ফুটবল এবং বাফুফের যে কর্মকর্তারা আছেন যেমন ফুটসালের সাথে যারা তারা বলছেন যে আসলে বাংলাদেশ আরো একটা লম্বা সময় যেতে পারে, কিন্তু সেই যে বিষয়টা, সেই বিষয়টা আসলে তারা দলের ফুটসালের যে সংবর্ধনা, সেই সংবর্ধনা নিয়ে থেকে আমার কাছে সবশেষ খবর। বাংলাদেশকে একের পর এক ট্রফি এবং সম্মান এনে দিচ্ছে। নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানের সবশেষে আমরা সরাসরি ছিলাম হাতিরঝিলে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপি ক্ষমতা এলে সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের ঘোষণা। পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি। তারেক রহমানের অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সহায়তার আশ্বাস।
তিন মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতেই পদত্যাগ করেননি দুই মন্ত্রী, দাবি শফিকুর রহমানের। নারীদের নিয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। এবং শেরপুরের ঘটনায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা দেখছে বিএনপি। উশৃঙ্খলতার পাল্টা অভিযোগ জামায়াতের। ওসি ইউনো প্রত্যাহার, সহিংসতায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।